চালু হওয়ার সাথে সাথে গুজবের ঝড় বয়ে যাচ্ছে পিঙ্ক বাসকে ঘিরে। এআই দিয়ে একের পর এক পিঙ্ক বাসের দুর্ঘটনার ছবি বানিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে প্রায় সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে। মানুষের মধ্যেও শুরু হয় চরম বিভ্রান্তি। সেই বিভ্রান্তি সমস্ত সীমা অতিক্রম করে যখন নারী চালকদের হিজাব বাধ্যতামূলক করার ভুয়া দাবি ভাইরাল হয়। ওদিকে পিঙ্ক বাসকে ঘিরে একাধিক ব্যক্তির মন্তব্যের দাবিতেও ছড়াতে থাকে একের পর এক ভুয়া ফটোকার্ড। চলুন দর্শক, শুরুতে কয়েকটা ফ্যাক্ট চেক দেখে নিই, তারপর আলাপে যাব। নারীদের জন্য পিঙ্ক বাস সেবা চালুর দিনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে অসংখ্য ভুয়া ফটোকার্ড। এই যেমন জামায়াত নেতা গোলাম পরোয়ারের নামে আমার দেশের লোগো সম্বলিত একটি ভুয়া ফটোকার্ড ছড়িয়ে পড়ে। সেখানে পুরুষদের জন্য সংরক্ষিত আসনের দাবি করা হয়, কিন্তু ফ্যাক্টওয়াচ সহ একাধিক ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের ফ্যাক্ট চেকে দেখা যায় ফটোকার্ডটি সম্পাদিত ও ভুয়া। আমার দেশ এমন কোনো ফটোকার্ডই প্রকাশ করেনি। কোনো তথ্য প্রমাণ ছাড়াই এই বানোয়ার দাবিটি ছড়ানো হয়েছে। একইভাবে বিভ্রান্তি আরও বাড়ে যখন নারীদের জন্য বিশেষ পিঙ্ক বাস সার্ভিসে নারী চালকদের হিজাব বাধ্যতামূলক করা হয়েছে এমন প্রচারণা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা, কিন্তু ফ্যাক্ট চেকে দেখা যায় বিআরটিসি নারী চালকদের হিজাব পরার কোনো নির্দেশনা দেয়নি। এটি সম্পূর্ণ তাদের ব্যক্তি স্বাধীনতার বিষয়। গণমাধ্যমে প্রকাশিত ছবিতেও হিজাব না পরা নারী চালকদের দেখা গেছে। আবার পিঙ্ক বাসের দুর্ঘটনার একটি ছবি প্রচার করা হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পোস্টটিতে 7,000 মানুষ প্রতিক্রিয়াও জানায়, কিন্তু রিউমার স্ক্যানার টিমের যাচাইয়ে দেখা যায় প্রচারিত ছবিটি আসলে এআই এর সহায়তায় তৈরি। ছবিটির মূল উৎস হিসেবে সময় সংবাদে প্রকাশিত বরিশাল কুয়াকাটা মহাসড়কে খাদে পড়া একটি বাসের ছবির সঙ্গে মিল পাওয়া যায়, যেখানে এআই এর মাধ্যমে ছবিটি পরিবর্তন করে পিঙ্ক বাস দুর্ঘটনার দাবিতে প্রচার করা হয়। গুজব আরও আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে শেখ হাসিনার প্রশংসা করেছেন এমন দাবিতে ছড়ানো ভিডিওটিও সম্পাদিত ও বিভ্রান্তিকর। ডিসমিস ল্যাবের অনুসন্ধানে দেখা যায় ভিডিওতে ব্যবহৃত মির্জা ফখরুলের বক্তব্যটি আসলে 2026 সালের 12ই মার্চের, যেখানে তিনি বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরেছিলেন। অন্যদিকে ভিডিওতে যুক্ত সংবাদে স্লোগান ও উত্তেজনার দৃশ্যও ছিল ভিন্ন ঘটনার, যার সঙ্গে মির্জা ফখরুলের বক্তব্যের কোনো সম্পর্কই নেই। একাধিক ভিন্ন ঘটনার দৃশ্য কেটে জুড়িয়ে ভিডিওটি তৈরি করা হয়েছে। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াতে এখন নানা কৌশলে ছড়ানো হচ্ছে নানান গুজব। রাজনৈতিক ও সাম্প্রতিক ঘটনাকে ঘিরে তৈরি করা হচ্ছে ভুয়া তথ্য। পুরনো ছবি ভিডিওকে দেওয়া হচ্ছে নতুন ঘটনার পরিচয়, আবার কোথাও ব্যবহার করা হচ্ছে সম্পাদিত ও বিভ্রান্তিকর কন্টেন্ট। অর্থাৎ তথ্যকে বিশ্বাসযোগ্য করে তুলতে বদলে দেওয়া হচ্ছে এর প্রেক্ষাপট। তাই কোনো তথ্য চোখে পড়লে বিশ্বাস বা প্রচার নয়, সঠিক উৎসে যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, ৭১। দেখে নিলাম প্রতিবেদনটি, এবং আগে তো জানিয়েছি এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত আছেন টেলিভিশন এডিটর্স কাউন্সিলের সদস্য সচিব জুবায়ের বাবু। জুবায়ের বাবু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, কৃতজ্ঞতা আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং আজকে এই আয়োজনে একাধিকবার আপনি যুক্ত হয়েছেন এবং প্রত্যেকবারই আসলে নানামুখী অপতথ্য নিয়ে আমরা কথা বলি। আমরা গতকাল যখন পিঙ্ক বাসটি চালু হয় তখনই ধারণা করছিলাম যে কোনো উদ্যোগ, যে কোনো ঘটনার প্রেক্ষিতে গুজব তৈরি থাকে, কেবল ঘটনাটা ঘটলেই সেগুলো ছড়াতে থাকে। পিঙ্ক বাস নিয়েও সেটা হলো। যত ধরনের গুজব, এমনকি স্যাটার পেজ থেকেও যত ধরনের হাস্যরসাত্মক কন্টেন্ট তৈরি করা যায় সেগুলো আমরা দেখেছি। মুশকিল হচ্ছে সময় টেলিভিশন, আমার দেশ, ৭১ টেলিভিশন, নানা গণমাধ্যমের ফটোকার্ড নকল করে এগুলো ছড়ানো হয়েছে। অনেকে সেটা বিভ্রান্ত হয়েছেন। কি বলবেন আসলে, যখন আমরা আগে থেকে জানতে পাচ্ছি গুজব ছড়াতে পারে, আমরা কেন ব্যবস্থা নিলাম না? ধন্যবাদ আপনাকে এবং আপনার সাথে আপনার সকল দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে যেটি সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি, সেটি হচ্ছে যে আপনি দেখেছেন নির্বাচনের আগে এই অপতথ্যের কিন্তু একটি নমুনা ছিল, ফরম্যাট ছিল। যে ফরম্যাটটা কিরকম, যেমন ধরেন রাজনৈতিকভাবেই কিন্তু সেগুলোকে ব্যবহার করা হয়েছে বেশি, এবং পাশাপাশি এটা ব্যক্তিগত চরিত্র হননের কাজে অনেকে ব্যবহার করেছে। কিন্তু এখন আমরা দেখলাম যে এটা পরিধি কিন্তু বেড়ে যাচ্ছে দিন দিন। হ্যাঁ, যেমন এখন শুধুমাত্র রাজনৈতিক কিংবা ব্যক্তিগত চরিত্র হনন এইসবের ভিতরে সীমাবদ্ধ নয়। আপনি দেখেন পিঙ্ক বাস সার্ভিসটি একটি চমৎকার উদ্যোগ বলা যেতে পারে এবং অসাধারণ একটি কাজ সরকারের।
এবং এই কাজটিতে এটা সরকার হয়তো বর্তমানে দায়িত্বে আছেন, তারা এই কাজটি করেছেন, কিন্তু মানে এটা যদি অন্য কেউ করতো আমরা কিন্তু সবাই এটাকে সাধুবাদ জানাবো। এখন প্রশ্নটি হচ্ছে যে এই জায়গাটা তো আমরা দেখেছি অপতথ্যের একটা মেলা বসে গেছে। তাইলে আসলে এই মানে যারা করছে তাদের আসলে উদ্দেশ্যটা কি? মানে মানে তারা আসলে কি চায়? তো এই জায়গাটা থেকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আসলে বাংলাদেশকে, আমি মনে করি এইসব অপতথ্যের মূল টার্গেট হচ্ছে বাংলাদেশকে আনরেস্ট করা, এবং এই কোনো না কোনো উপায়ে তারা আনরেস্ট করতে চাচ্ছে বাংলাদেশকে। সুতরাং সেই জায়গাটি থেকে কিন্তু আমাদেরকে অনেক সতর্ক থাকতে হবে, এই কারণে যে যখন অপতথ্যটি বের হয়ে ভাইরাল হওয়ার পরে কিন্তু আমরা ফ্যাক্ট চেকিংয়ে যাচ্ছি, কিন্তু তার আগেই কিন্তু আমাদেরকে এটা ধরা উচিত। আমি আসলে এটাই বলতে চাচ্ছিলাম। দেখুন, অপতথ্য কেন ছড়ায় এটা নিয়ে যখন আমরা কারণ খুঁজতে যাই আমরা অনেকগুলো কারণ খুঁজে পাই। তার ভিতরে মৌলিকভাবে দেশকে অস্থির করা, যে কথা আপনি বললেন, প্রতিপক্ষকে ঘায়েল করা, ব্যক্তিগত চরিত্র হরণ করা, এবং দিন শেষে সব কিছুর পর অনেক অনেক টাকাও পাওয়া যায়, কারণ ভিউ হলে আসলে প্ল্যাটফর্ম থেকে টাকা দেয়। আমি জানতে চাই যে আসলে ঘটনা যখন ঘটবে এটা যখন আমরা জেনে যাই তাহলে পূর্ব প্রস্তুতি কেন নেই না? পিঙ্ক বাসের কথা বলুন, তার আগে আমরা দেখতে পাচ্ছি ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড যখন আমরা বিতরণ শুরু করতে যাচ্ছি, সরকার একটা ডেডলাইন দিলেন, আমরা সবাই প্রস্তুত, আমরা জানতাম এগুলো নিয়ে গুজব ছড়াবে এবং ছড়ালেও বটে। আগে কেন আমরা প্রস্তুতি নেই না? জি, এখানে যেটা হচ্ছে যে দেখুন, কতগুলো বিষয়, এগুলো তো সুনির্দিষ্ট কিছু প্রজেক্ট, এগুলো তো আমরা জানি এগুলো করবে, এগুলো জি। আগে থেকে জানি, এবং সেই হিসাবে আমাদের কাজটা কি আসলে? আমরা যদি এগুলোকে ঠেকাতে চাই তাহলে প্রথমে যেটা হচ্ছে যে আমাদেরকে দেখতে হবে যে তারা কোন নেগেটিভে এই বিষয়টাকে তারা গুজবটা ছড়াবে, জি। এইটা আমাদেরকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। এবং এইটা আইডেন্টিফাই করার জন্য কিন্তু বেশ কিছু টুলস রয়েছে, হ্যাঁ, এআই টুলস আছে কিছু, যেগুলো আমরা ব্যবহার করতে পারি ইচ্ছা করলে আগে, যেগুলোকে আমরা লিসেনিং টুলস বলি। এবং এই লিসেনিং টুলসের মাধ্যমে কিন্তু আমরা আগে যদি নেগেটিভটা জানতে পারি তাইলে কিন্তু আমরা যেটা করতে পারি, নেগেটিভটার সাথে সাথে এটার ফ্যাক্ট চেকিং বলেন, সেটার আপনার ধরেন আমার আবার নতুন নেগেটিভ তৈরি করা, অর্থাৎ যে ঘটনাটি ঘটছে সেটার সত্য নেগেটিভটাকে তুলে ধরা। পাশাপাশি এই নেগেটিভটা তুলে ধরতে গেলে আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে, তাহলে সাথে সাথে আপনাকে কন্টেন্টগুলো তৈরি করতে হবে এবং সেইগুলোকে ডিস্ট্রিবিউশন চেইনের মাধ্যমে সেটাকে ছড়াই দিতে হবে। তাইলেই একমাত্র সম্ভব এই জায়গাটাকে ঠেকানো। এখন প্রশ্নটি হচ্ছে এই কাজটি করবে কি? এই বিড়ালের গলায় ঘন্টাটা কে বাজাবে? আপনার কাছে কি মনে হয় বিড়ালের গলায় ঘন্টা কে বাজাবে, এই প্রশ্নের উত্তরটাই কি কঠিন, নাকি আমাদের তার আগে যে অ্যাকশন প্ল্যান থাকে সেই অ্যাকশন প্ল্যানই দুর্বলতা রয়েছে, আমাদের ব্রেনস্টর্মিং হয় না কিংবা যোগ্য মানুষ খুঁজে পাচ্ছি না? কোথায় আসলে সবচেয়ে বড় দুর্বলতা দেখেন? অ্যাকশন প্ল্যানটা কঠিন। আমি মনে করি বাংলাদেশে যথেষ্ট যোগ্য মানুষ রয়েছে, অনেক মানুষ রয়েছে, এবং যেটা বলতে পারি যে এটা অ্যাকশন প্ল্যান তৈরি করে এটা কাজ করার মতো ক্যাপাসিটি অনেক মানুষের আছে। এখন প্রশ্নটা হচ্ছে কাজটা কে করবে? ধরুন মনে করুন সরকার। এখন সরকার আছে, সরকারের দিক থেকে হয়তো সরকার চেষ্টা করছে, সরকার অনেক প্রতিষ্ঠান আছে, কিন্তু তাদের এই চেষ্টাটা আসলে কতটুকু মানে কি বলা যায় যে কতটুকু শক্ত, সেটা একটা দেখতে হবে। পাশাপাশি বেসরকারি উদ্যোগে এরকম প্রতিষ্ঠান কিন্তু বাংলাদেশে এখনো দাঁড়ায়নি। কারণ এখানে একটা জিনিস হচ্ছে যে এখানে এইগুলো কিন্তু ব্যয়বহুল কাজ, আপনি জানেন। যেমন এখানে যদি আপনি লিসেনিং টুলস থেকে আরম্ভ করে এবং পুরো প্রক্রিয়াটিতে যদি আমরা যেতে চাই তাহলে কিন্তু এখানে কিন্তু আপনার মানে লোকবলের পাশাপাশি অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট আপনার লাগবে, যেগুলো একটু খরচের ব্যাপার আছে। তো সেই ক্ষেত্রে যেমন বাইরে যেটা হয়, এই ধরনের অনেক চ্যারিটি অর্গানাইজেশন আছে এবং যেগুলোকে কিন্তু গভর্নমেন্ট সাবসিডাইজ করে, তাদেরকে টাকা দিচ্ছে, গভর্নমেন্ট চ্যারিটিকে টাকা দেয় এবং তারা কিন্তু সেই চ্যারিটিগুলো এই কাজগুলো করে। তো বাংলাদেশের ক্ষেত্রে তো ধরেন আমাদের যেটা আমরা এনজিও যেগুলোকে বলি, এই ধরনের এনজিও আছে কিনা আমার জানা নেই, যে শুধু এই কাজগুলো পুরোপুরি করতে পারবে এরকম এনজিও দাঁড়িয়েছে। এখানে একটা জটিলতার কথা অনেকে বলার চেষ্টা করেন। ধরুন ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্মগুলো তো ইম্পর্টেন্ট, সেখান থেকে আমরা সঠিক তথ্য পাই। সেই ফ্যাক্ট চেকারদের সংখ্যা এবং ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্মের সংখ্যাটাও অনেক কম, প্রয়োজন হচ্ছে বাড়ানো। এখন সরকার যদি কোনো একটা ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম বানায় এবং সেখানে যদি পর্যাপ্ত পরিমাণে ফ্যাক্ট চেকার নিয়োগ দেয়, তখন এই কথাটা ছড়াবে যে তারা আসলে সরকারের পক্ষেই কথা বলছে। না, এখানে দেখুন ফ্যাক্ট চেকিং এটা হচ্ছে ওয়ান অফ দ্য পার্ট, মানে এই পুরো প্রসেসটার একটা পার্ট ফ্যাক্ট চেকিং। পুরো প্রসেসটা যদি আপনি না ধরে আগান তাহলে কিন্তু ফ্যাক্ট চেকিং দিয়ে কাজ হবে না। আমি যেটা বলছি আগে প্রথমে বলেছি আপনাকে, আমরা তখনই একটা ডিসইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি যখন আমরা দেখি যে এটা ভাইরাল হয়ে গেছে। এখন ভাইরাল হয়ে যাওয়ার পরে ধরুন ভাইরালে আমি 100 জন মানুষের কাছে পৌঁছে গেছে ভাইরাল হওয়ার পরে, এখন আমি ফ্যাক্ট চেকিং করে দেখলাম যে এটা একটি মিথ্যা। তারপরে তখন আমি কন্টেন্ট ছাড়লাম, তখন যেটা হচ্ছে যে মাত্র 10 জনের কাছে পৌঁছাচ্ছে।
তো এটা তো হলো না বিষয়টা। আপনাকে তো এই 100 জনের কাছে যে পৌঁছে গেল, 90 জন কিন্তু এখনো জানে না যে এটা মিথ্যা। সুতরাং এই জায়গাটাতে কাজ করা হবে। অর্থাৎ টোটাল যে প্রসেসটা আছে, এই মানে ফ্যাক্ট চেকিং এর আগে থেকে শুরু করতে হবে। যেমন প্রথমে কি করতে হবে, লিসেনিং এর মাধ্যমে আমাকে জানতে হবে যে এই ডিসইনফরমেশনটা কোত্থেকে শুরু হলো। ওই যে আমরা যেমন ধরেন ভাইরাসের ক্ষেত্রে আমরা বলি না যে পেশেন্ট জিরোকে, হ্যাঁ, জি। এইটা জানাটা খুব জরুরি হয় এটার ভ্যাকসিন তৈরি করতে গেলে। ঠিক একই বিষয় কিন্তু এই জায়গাটাতে, এটা ভ্যাকসিন তৈরি করার মতো একদম বিষয়। খুব চমৎকার একটা কথা বলেছেন আসলে। মানে আমরা মানে ভ্যাকসিন তৈরি করতে গেলে যেমন জিনোম সিকোয়েন্স লাগে, তেমনি অপতথ্যের একটা সিকোয়েন্স আমাদের প্রয়োজন। আমি বিরতিতে যাওয়ার আগে একটা প্রশ্ন আপনাকে করে রাখি। লজিস্টিক সাপোর্ট, অ্যাকশন প্ল্যান, সরকারি উদ্যোগ নানা কিছু রয়েছে, কিন্তু এর বাইরে এমন কিছু আছে যেগুলো করতে বেশি কষ্ট করতে হয় না, কেবল উদ্যোগটা নিতে হয়। সেটা হচ্ছে প্রচারণা। অপতথ্যের বিপরীতে সঠিক তথ্যের প্রচারটাই সবচেয়ে বড় শক্তিশালী মাধ্যম হতে পারে। এই জায়গাটা আমাদের এত দুর্বলতা কেন জানার চেষ্টা করি। আমরা সাধারণত বলে থাকি যে কোনো অপতথ্যকে অকার্যকর করে দেওয়ার জন্য সঠিক তথ্যের প্রয়োজন আছে, সেটা প্রচারের দরকার আছে, বারবার করে, বেশিবার করে। মুশকিল হচ্ছে আমরা রাষ্ট্রীয়ভাবে তো বলুন এবং আমরা বেসরকারি গণমাধ্যম যারা আছি তারাও খুব বেশি আসলে সঠিক তথ্য, অপতথ্যগুলোকে হাইলাইট করে সেগুলোকে ফ্যাক্ট চেক করে প্রচার করছি না। কোথাও যেন একটা আমাদের সমন্বয় উদ্যোগের একটা অভাব। আপনি সেটা টের পান কিনা? জি, ধন্যবাদ আপনাকে। বিষয়টা আমি প্রথমে বলেছি যে দেখুন, এই পুরো বিষয়টা কিন্তু এটা মানে প্রোডাকশনের অনেকটা অ্যাসেম্বলি লাইনের মতো বিষয়টা। জি যেটা শুরুটা হচ্ছে আপনার লিসেনিং টুলসের মাধ্যমে, আর শেষটা হচ্ছে ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে প্রচার করা। জি তো এই ডিস্ট্রিবিউশন জায়গাটা কিন্তু আমাদের অনেক দুর্বল, এবং এই ডিস্ট্রিবিউশন চেইনটা, ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, এটা কিন্তু সমন্বিত একটা উদ্যোগ হতে পারে। যেমন ধরেন সমস্ত টেলিভিশনগুলো মিলে এক ধরনের একটা উদ্যোগ নিতে পারে যে আমরা একই সময়ে একইভাবে আমরা সেটা ডিস্ট্রিবিউশন করব। কিন্তু এই পুরো চেইনটাতে পুরো কাজটা কারা করবে? দেখুন, আগে তো আমি যেটা বললাম যে আপনি নেগেটিভটা তৈরি করতে হবে এটার এগেনিস্টে। তারপর নেগেটিভটা তৈরি হওয়ার পরে আপনি কন্টেন্টগুলো তৈরি করতে হবে। তাহলে কন্টেন্টগুলো কারা বানাবে? এই নেগেটিভ কারা তৈরি করবে? কারণ সেখানে কিন্তু আপনি দেখবেন যে শুধুমাত্র, এখন আমি যেটা বললাম যে এটা পরিধি বেড়ে গেছে, ডিসইনফরমেশনের পরিধি। আগে যেমন শুধুমাত্র আপনার পলিটিক্যাল কিংবা ধরুন পার্সোনাল, এই দুটা বিষয়ের ভিতরে সীমাবদ্ধ ছিল। এখন কিন্তু এই দুটো বিষয়ের ভিতরে সীমাবদ্ধ নয়। আমাদের অনেক বিষয় তারা কিন্তু এখন এই ডিসইনফরমেশন করছে, অর্থনৈতিকভাবে করছে, তারা কালচারালি অনেক ডিসইনফরমেশন হচ্ছে এখন। একদম একদম। আমি একটা মানে শঙ্কার বিষয় আপনার কাছে শেয়ার করি, তারপর সেখান থেকে একটা সমাধান আপনার কাছ থেকে খুঁজবো। আমরা ইদানিংকালে দেখতে পাচ্ছি অপতথ্যটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবেও প্রান্তিক অঞ্চলে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ প্রান্তিক অঞ্চলে দুটো বড় রাজনৈতিক দলের প্রান্তিক তৃণমূল যেই নেতাকর্মীরা আছেন তারা একজন একজনের ঘায়েল করার জন্য কেউ এই অপতথ্যগুলো ব্যবহার করছেন, ডিফেক্ট ব্যবহার করছেন, এবং পরবর্তীতে গিয়ে সেটা ফ্যাক্ট চেক করতে হচ্ছে। রাজনৈতিকভাবে যদি অপতথ্য ব্যবহৃত হয় তাহলে সমাধানটা তো আরো কঠিন হয়ে যায়। কি বলবেন? আমি সেটাই বললাম যে এইগুলো যখন আমাদের এই অপতথ্য রোধে একটা প্রথম কাজটা যেটা হচ্ছে যে আমাকে একদম শুরুটা করতে হবে প্রথমে। যখন ডিসইনফরমেশনটা যখন ছড়ানোর আগে আমাকে তাকে ধরে ফেলতে হবে, জি এবং সেই হিসাবে আমাকে অ্যাক্ট করতে হবে। তো এই পুরো একটা প্রসেস এটা, এবং এই পুরো প্রসেসটা যদি একসাথে কাজ না করি আমরা, তাহলে কিন্তু এটা কাজ হবে না। তো আমরা টেলিভিশন, ধরুন আপনি টেলিভিশনের কথা বলছেন, টেলিভিশন কি করতে পারে? টেলিভিশন ফ্যাক্ট চেকিং করতে পারে, সুন্দর, প্রচার করতে পারে। হ্যাঁ, প্রচার করতে পারে, জি। কিন্তু নেগেটিভটা তৈরি তো টেলিভিশনের কাজ না। একদম। নেগেটিভ তৈরি করতে হবে হচ্ছে, ধরুন রাজনৈতিক যদি এটা ডিসইনফরমেশন হয়, জি। কিংবা মিসইনফরমেশন হয়, কিংবা মেল ইনফরমেশন হয়, তাহলে এইটা নেগেটিভ তো রাজনীতিবিদ তারা তৈরি করতে হবে সেই নেগেটিভটা। আচ্ছা, আমরা আমাদের আয়োজনে একেবারে শেষ পর্যায়ে আপনার কাছ থেকে শুধুমাত্র আইন নিয়ে আপনার একটা অবজারভেশন জানতে চাই। সাইবার নিরাপত্তা অধ্যাদেশ 2026 আমরা দেখতে পাচ্ছি আগের মতো চাইলেই ইচ্ছা মতো মামলা ঠুকে দেওয়া যায় না। এখানে মামলা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। অনেকে এটা বলছেন খুব চমৎকারভাবে মামলাটাকে অর্গানাইজ করা হচ্ছে, অনেকে বলছেন প্রয়োগ করতে গিয়ে ব্যাপারটা কঠিন হয়ে যাচ্ছে। এই ইস্যুতে বিশেষ কোনো অবজারভেশন আছে কিনা এই মামলাগুলো নিয়ে, আইনটাকে নিয়ে? অবশ্যই আমি মনে করি এগুলো আইন করে ঠেকানো একটা কঠিন ব্যাপার। হ্যাঁ, তবে সবচেয়ে ভালো হচ্ছে যে, যেমন আমরা বলেছি, আমরা আমাদের টেলিভিশন এডিটার্স কাউন্সিলের পক্ষ থেকে অনেকবার বলেছি আমাদের মাননীয় তথ্যমন্ত্রীকে যে আপনি যেটা হচ্ছে মিডিয়া কমিশনটা করেন। কারণ মিডিয়া কমিশনের ভিতরে কিন্তু এই যে আমাদের প্রচলিত যে মিডিয়াগুলো, এগুলো যেমন থাকবে, আবার পাশাপাশি কিন্তু আমাদের এই নিউ মিডিয়াগুলো সেখানে থাকবে।
তো সুতরাং এই মিডিয়া কমিশনের মাধ্যমেই কিন্তু এইগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা হবে, কিভাবে কাজ করা হবে, সেগুলোর বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, সেখানে কিন্তু সমস্ত ব্যাপারগুলো উঠে আসবে। কারণ আপনি একটা জিনিস দেখেন, এই যে মানুষ যারা করছে, আমি বটের কথা বলছি না, বট তো ধরেন তাদের কথা আপনি খুঁজে পাচ্ছেন না, ঠিক আছে, সেটারও কিন্তু ব্যবস্থা গ্রহণ করা যায়। যেমন আপনাকে এই সোশ্যাল মিডিয়ার যেসব প্ল্যাটফর্ম আছে, ফেসবুক থেকে আরম্ভ করে অন্যান্যগুলো, ইউটিউব, তাদের সাথে কথা বলে কিন্তু বাংলাদেশে যারা আইডি করছে, মানে আপনাকে এই আইডিগুলোর ব্যাপারে তাদেরকে কিন্তু আপনাকে সুনির্দিষ্ট একটা পরিকল্পনা দিতে হবে। পাশাপাশি যেটি করতে হবে সেটি হচ্ছে যে আপনার এই যে মানে যারা চিহ্নিত, ধরেন মনে করেন আমাকে আমার আইডি জানে, হ্যাঁ, সে আইডিগুলোর বিরুদ্ধে তাহলে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। এবং পুরো বিষয়টাই কিন্তু একটা মিডিয়া কমিশন যদি তৈরি হয়, তাহলে কিন্তু আমি মনে করি এই অপতথ্য শুধুমাত্র যে সোশ্যাল মিডিয়া তা না, সমাধানের ক্ষেত্রে একটা বড় দরজা আসলে খুলে যাবে মিডিয়া কমিশন হলে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি খুব কম সময় ছিলেন কিন্তু কার্যকরী বেশ কিছু সমাধান দিয়ে গেলেন। আসলে আমরা বারবারই একই আলাপটা করি এই অর্থে যে যতবার আসলে একই কথা বারবার দর্শকদেরকে বলে সাবধান করা যায়, কারণ সচেতনতার কোনো বিকল্প নেই। অনেক ধন্যবাদ সময়টা দেওয়ার জন্য। ছিলেন আমাদের সঙ্গে এতক্ষণ টেলিভিশন এডিটর্স কাউন্সিলের সদস্য সচিব জুবায়ের বাবু, এবং আমরা মূলত কথা বলছিলাম আজকে দিনভর যে সমস্ত অপতথ্যগুলো ছড়িয়েছে তার মধ্যে বাছাই করে কয়েকটি নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একইভাবে একই সময়, এবং আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি সংশয় ফেলে সেটার স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com এই ঠিকানায়। ফেসবুকে যুক্ত হতে পারেন facebook/ফেক নিউজ স্ক্যানার এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।